আলোচনা হয় যে 16 বছরে কিছুই করতে পারে নাই, আওয়ামী লীগ সরকারকে ফেলতে পারে নাই, একটা বালুর ট্রাকও সরাইতে পারেন নাই, হ্যাঁ, খালেদা জিয়াকে জেল থেকে বের করতে পারেন নাই, ওরা এখন অন্তর্বর্তী সরকারকে ফালায় দেওয়ার চিন্তা করতেছে, এই ধরনের কথাও মানে মানুষ বলতেছে। তো এখন এটা কিভাবে বলবেন? যেমন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি দা, আপনি চিনেন পিনাকি ভট্টাচার্য, উনি তো বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই উনি টকশো করতেছে, আলাপ আলোচনা করতেছে, বিএনপির সমস্যাগুলোই দেখাই দিতেছে। তো বিএনপির আসলে রাজনৈতিক আসলে ইয়েটা কি, অ্যাক্টিভিটিসটা কি আসলে এই মুহূর্তে? আন্দোলন করে ফেলতে পারে নাই, আসলে বিষয়টা তো আপনি কিভাবে দেখলেন তার উপরে, এটা দেখার দৃষ্টিভঙ্গির কত ভুল ছিল। আপনি ফুটন্ত তো তো এটা দিতে হয়েছে, হিট দিতে হয়েছে। এটা তো দীর্ঘ 15 বৎসর বিএনপি বিভিন্নভাবে নির্যাতনের মধ্য দিয়ে, তারপরে আপনার জেল জুলুম, গুম, হত্যা, নির্যাতন, ক্ষয়ক্ষতির মধ্য দিয়েই কিন্তু এই ফ্যাসিজমটাকে মানুষের মনোজগতে একটা ঘৃণা তৈরি করছে, মানুষের মনোজগৎকে প্রস্তুত করছে। হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন যে ছাত্ররা একটা সময় এসে তারা একটু অগ্রণী ভূমিকা পালন করছে ক্যাম্পাস কেন্দ্রিক, এটা স্বাভাবিক। আমরাও ছাত্র রাজনীতি করছি, আমাদেরও এটা হয়েছে। আমরাও এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখা গেছে ডক্টর মিলন যখন মারা গেলেন, তারপরে হঠাৎ করে এই ক্যাম্পাস থেকেই সাধারণ ছেলেমেয়েরা যখন বেরোয় আসছে, তখন আন্দোলনের গতিটা একটু ভিন্ন মাত্রা পাইছে। তো নিঃসন্দেহে এদের কৃতিত্ব আছে, এদের মূল্যায়ন আছে, কিন্তু ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে তো বিএনপি। এক নাম্বার 2, আর একটা হলো যে আপনি গণ অভ্যুত্থান যখন বলবেন, বিপ্লব যখন বলবেন, এটা বুঝতে হবে বিপ্লব বা গণ অভ্যুত্থান কোনো একক দলের কখনোই কোনো কর্মকাণ্ড হতে পারে না। তাহলে তো গণ অভ্যুত্থান হলো না, সেটা হয় বিএনপি দ্বারা অভ্যুত্থান অথবা ছাত্র দ্বারা অভ্যুত্থান। কিন্তু যেই মুহূর্তে আপনি বলবেন যে এটা গণ অভ্যুত্থান, এবং আমরা নিজেরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে, কেউ মিছিল করছে, কেউ খাবার নিয়ে নেমে গেছে, এটা সেটা। তো এটা তো নিঃসন্দেহে সমগ্র মানে পেশার মানুষ, সাধারণ মানুষ, তারা অংশগ্রহণ করছে। তো এক্ষেত্রে তো ব্যাপারটা তাই। হ্যাঁ, কিন্তু গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা বিএনপি তৈরি করছে, অন্যান্য বিএনপির সাথে আরও যারা রাজনৈতিক দলগুলো তারাও তৈরি করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তো আমরাই বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করছি, আমাদের ঘরের ছেলেপেলেরাই তো তারা করছে। তো আমরা তো তাদেরকে পিছন থেকে সাহস দিছি। আর একটা ফ্যাসিজমকে মোকাবেলা করতে হলে নানান রকম কৌশল নিতে হয়। তো আমি তো বলবো যে বিএনপির একটা কৌশলের অংশ ছিল, যে ঠিক আছে ওদেরকে দিয়ে আমরা এইভাবে করব। তো এইটা তো এমনি এমনি হয় নাই। এই এই যে যারা কয়েকজন ছাত্র নেতা তারা সামনে টিকে থাকছে, এই একটা বিশাল শক্তিশালী একটা ফ্যাসিস্টের সামনে তারা কয়েকজন, কি শুধু তারা কয়েকজন ছিল, এদের পিছনে তো নানানভাবে মেকানিজম কাজ করছে। সেই মেকানিজমটা করছে কে? বিএনপি করছে। আমি বিষয়টাকে এইভাবে দেখি। কিন্তু এখন কি এনসিপি বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে? না, এনসিপি প্রতিদ্বন্দ্বী হওয়ার মতন পরিবেশ নাই। আমি মানে এখন তারা হয়ে ওঠে নাই। তবে আমার নিজস্ব মূল্যায়ন হলো যে এনসিপি যদি এই ছাত্র নেতা যারা গভর্নমেন্টের সাথে উপদেষ্টা পরিষদে গেছে, তারা যদি ওইটা যদি না করতেন, এবং তাদের নামে ইতিমধ্যেই যে বিভিন্নভাবে যে কিছু এই যে সার্জিস আলম, সে 200-300 গাড়ি নিয়ে চলে গেল পঞ্চগড়ে, মানে এই জাতীয় কর্মকাণ্ড যদি না করতেন, তারা যদি শুধুমাত্র একটা বার্গেনিং করার মতন শক্তি নিয়ে যদি তারা রাজনৈতিক অঙ্গনে পদচারণা করত, আমি মনে করি তারা একটা একটু সময় সাপেক্ষে বা একটু লং টার্মে তারা একটা ভালো রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়তোবা তারা গড়ে তুলতে পারত। কিন্তু ইতিমধ্যেই তাদের সেই ক্রেডিবিলিটি আসলে তারা নষ্ট করছে। অথবা ওই যে বলে না যে আন্দোলন করার সময় যেমন তারা তাদেরকে বিভিন্ন শক্তিগুলো তাদেরকে বিভিন্নভাবে শক্তিশালী করছে, সহায়তা করছে, তো এমনও তো আমার মনে হয় যে এই যে তাদেরকে যে এখন অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে,
তাদের শক্তিকে সংহত করতে পারলো না, এটাও হয়তো কোনো না কোনো শক্তি তাদেরকে দিয়ে আসলে সম্ভাবনাটাকে নষ্ট করে দিল, এমন হতে পারে। হ্যাঁ, তারপরে যদি তারা লেগে থাকে রাজনীতিতে, তাদের তো ডেডিকেশন তো আমরা দেখছি, তারা লেগে থাকলে হয়তো তারা একসময় ভালো করবে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি তো ওয়েলকাম করছে, উনি তো অভিনন্দন জানাইছে যে ছাত্র সমাজ যদি রাজনৈতিক দল করে, আমরা রাজনৈতিক অঙ্গনে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, ওয়েলকাম করি। প্রতিদ্বন্দ্বিতা হবে, অসুবিধাটা কি? কারণ বহুদলীয় গণতন্ত্রে তো থাকবেই, বিভিন্ন মতের দলও থাকবে। এটা তারেক রহমানকে মোটামুটি দেশের জনগণ সবাই খুব পজিটিভলি নিচ্ছে, কারণ তার কথা খুব সুন্দর, তার রাজনৈতিক প্রজ্ঞা বেড়েছে, এটা সবাই বলে এই মুহূর্তে। কিন্তু তারেক রহমান যা বলতেছে, দলীয় নেতাকর্মী, তৃণমূলের মানুষ যারা আছে, তারা কি আসলে কথাগুলো তো শুনতেছে না। চাঁদাবাজি, তারপর জমি দখল, এগুলো তো চলতেছে। এতে কি বিএনপির দিন দিন বিএনপির পজিশনটা খারাপ হচ্ছে না? কি মনে হচ্ছে আপনার? আসলে তারেক রহমান সাহেব তো এই যে আপনারা বলেন যে তারেক রহমান সাহেব ইদানিং অত্যন্ত ভালো ভালো কথা বলছেন, আপনি শুধু না, অনেকেই বলেন ইদানিং ভালো ভালো কথা বলেন, ওনার অনেক কি ম্যাচুরিটি ডেভেলপ। আমি সবার কথাই আসলে বলি আর কি ভাবে, কিন্তু আমি তো দেখি যে তারেক রহমানের সাহেবের সাথে, আমাদের নেতার সাথে, আমরা তো ওনার সাথে আমাদের কথা বিনিময় তো সেই আজ থেকে 20-25 বছর আগেই তো হয়েছে। 25 আমরা আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি 94, 5 বা 6, 7 থেকেই আমি ওনার সাথে একাধিকবার কথা বলেছি। তা ওনার ম্যাচুরিটি তখনও ছিল, উনি অসাধারণ ওনার থিঙ্কিং এবং ওনার দেশ নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে ওনার টোটাল কিন্তু একটা ছিল, প্ল্যান ছিল। এবং উনি যথেষ্ট প্রাজ্ঞতার পরিচয় উনি তখনই দিয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে উনি এখনগুলো এটা করতেছেন। আসলে 2001 থেকে 2006 যেটা হয়েছে, মানে জনাব তারেক রহমানের রাজনীতিতে আগমনের পরে আকস্মিকভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অনেক অগ্রগতি ছিল, বাংলাদেশের বিভিন্ন সূচকে অনেক অগ্রগতি হওয়ার কারণেই নানান দেশি বিদেশি চক্রান্তকারীরা ওনাকে টার্গেট করছে। এবং টার্গেট করে ওনাকে কিভাবে মানুষের কাছে ওনাকে নেতিবাচক ভাবমূর্তি নিয়ে আসা যায়, এইটার নানান প্রজেক্টে কাজ হয়েছে। এইটা হয়তো আমরা তখন অনেকে বুঝি নাই। যেমন আমার কথা যদি আপনি বলেন, যে আমি গত 3-4 বছর যাবৎ আমি বুঝতে পারছি যে আমাদের দেশে মানে এই অপপ্রচার, প্রপাগান্ডা করে কিভাবে সাদাকে কালো, কালোকে সাদা করে দেওয়া যায়, এটা সম্ভব। আমি খুব মানে এটা অপ্রাসঙ্গিক হবে না, আমি প্রাসঙ্গিকভাবেই বলতেছি। বাংলাদেশে এইটা আমি মনে করি যে পুরুষ লোকের মেয়ে লোক বানায় দেওয়ার এটাও সম্ভব হয়তো বা। হ্যাঁ, দিচ্ছে, এটা সম্ভব। হ্যাঁ, মেয়ে লোকরা পুরুষ লোক বানায় দেওয়া সম্ভব। যেমন আমার পরিচয়কে পরিবর্তন করে দেওয়া, আপনার বড় পত্রিকায় লিখছে। হ্যাঁ, আমার বাবা একজন স্কুলের প্রধান শিক্ষক, আমার দাদারা শিক্ষকতা করছেন। একটা জাতীয় পত্রিকায় লিখে দিল আমার বাবা ছিলেন স্কুলের দপ্তরি, তো অসুবিধা তো নাই। আমার বাবা যদি স্কুলের দপ্তরি থাকতেন, আমি করতাম না, আমার এটা খারাপ লাগতো না। কারণ অনেক দপ্তরের ছেলেরা, অনেক কৃষকের ছেলেই তো রাজনীতিতে প্রতিষ্ঠা হয়, রাজনীতি প্রতিষ্ঠা হয়। তো লিখে দিল কি যে আমার বাবা ছিল দপ্তরি। তো কি হয়েছে, তো আমি কোনো প্রতিকার পাইছি? আমাকে অনেকে বলছে যে আপনি মামলা করেন, এটা করেন, সেটা করেন। আমি কিন্তু আমার ভালো লাগে নাই, কারণ আমি মেন্টালি এত শকড যে আমি এই দেশের নাগরিক, এই দেশের একটা মিডিয়া প্রকাশ্যে লিখলো। হ্যাঁ, প্রতিবাদ হয়েছে। আমাদের অঞ্চলের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বণিক সমিতি, ইমাম সমিতি, নানান সমিতি তারা প্রতিবাদ করছে। তো আমি তো প্রেস ক্লাবের সামনে যে বলতে পারতাম যে ভাই আমার বাবা তো এই ছিল না, আমার বাবা এই। এখন দেখেন কি জঘন্য যে আমার বাবা মারা গেছেন, উনি আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন, উনি মধুখালী থানা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, উনি আমাদের এলাকার হাজি সমিতির উনি সভাপতি, উনি একজন মোটামুটি অত্যন্ত মানবাধিকারের উনি ছিলেন, একটা সংগঠনের সাথে জড়িত ছিলেন।
উনি প্রচুর পড়াশোনা করতেন। ওনাকে বাড়া দিল কি যে উনি নাকি স্কুলের দপ্তরে ছিলেন। কেন? আমার কারণে। মনিরুজ্জামান মনির, তার বাবা তো দপ্তরে ছিল, তো মনিরুজ্জামান মনির আবার কি, সে এত টাকা পয়সা হলো কীভাবে? আবার বললো যে আমার ঢাকা শহরে এইটা আছে। তো আমি অবাক হয়ে গেলাম যে ভাই তাহলে আমার একটু বুঝাই দাও, এটার কিছু বুঝাই দাও আমারে। আমার 10টা ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, আমার একটার বা 2টে বুঝাই দাও না আমার একটা, আর 8টা তোমরা নিয়ে যাও। এখন এই বিচারটা কোথায় দেবেন আপনি, কাকে দেবেন? তো তারেক সাহেব ঠিক এই রকম সংঘবদ্ধ দুষ্ট চক্রের টার্গেটে পরিণত হয়েছিল। ওই সময় বুঝতে পারছিল যে তারেক রহমান সাহেব যেভাবে বিএনপিকে গুছায় আনতেছে এবং এদেশের অর্থনীতি, ভূ রাজনীতি বিভিন্নভাবে যেভাবে উনি কাজ করতেছে, হোমওয়ার্ক করতেছিলেন, আমি ওনার সাথে একান্ত আলোচনায় আমি দেখছি ওনার আগামীর ভবিষ্যৎ কীরকম হবে, এই বিষয়গুলো উনি কাজ করতেছে। এখন এগুলো আনফর্চুনেটলি এগুলো হয়ে গেছে, কি বলে, আমাদের প্রতিদ্বন্দ্বী বলবো না, শত্রুপক্ষ বলবো, যেটাই বলেন, তাদের কাছে এটা আমরা গোপন রাখতে পারি নাই। এটা এক ধরনের ব্যর্থতা, যে আমি 5 বছর পরে কি করব সেটা যদি আজকেই প্রকাশ হয়ে যায় আমার প্রতিদ্বন্দ্বী বা শত্রুপক্ষের কাছে, তাহলে তারা যে আবার একটা পাল্টা কিছু করবে, এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কিছুটা ভ্রান্তি ছিল। পৃথিবীটাকে এত জটিল হয়তো উনি ওইভাবে দেখেন নাই। হ্যাঁ, তো আমি আমার ব্যক্তিগত একটা স্মৃতিচারণে আমি বলতে পারি যে সম্ভবত এটা 2003 সাল বা 4 সাল হবে, আমার খেয়াল নাই আসলে অতটা। আমি একজন ওই দিন আরেকজন আমাদের তখন মন্ত্রী ছিলেন আমাদের ফরিদপুরের চৌধুরী কামাল ইবনে ইউসুফ, উনি আমাকে বললেন যে তুমি একটু আসো, তোমাকে নিয়ে যাব। তো তখন জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ সাহেব আমাকে নিয়ে আমাদের তখন তো উনি সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি তখন একটু অসুস্থ, ওইখানে আমরা গেলাম। তো উনি একটা ট্রাউজার পরে, সাদা একটা টি-শার্ট পরে অনেক সময় আমাদের সাথে কথা বললেন, মানে সেখানে কামাল ইবনে ইউসুফ সাহেব ছিলেন। তো ওই সময় উনি ওনার ভবিষ্যৎ পরিকল্পনা, যেমন আপনার একটা বলি, বাংলাদেশের কোন অঞ্চলে ভালো সরিষা হয়, কোন অঞ্চলে ভালো লাউ হয়, কোথায় ভালো পাট হয়, কোথায় ভালো মানে এই যে মানে বিভিন্ন ফসল উৎপাদনের ক্ষেত্রে কোন জায়গায় কিভাবে কৃষিটাকে আরও অত্যাধুনিক করে বেশি আউটপুট পাওয়া যায়, এই বিষয়গুলো দেখলাম ওনার কাছে পুরা কাটিং এবং ওনার একটা প্ল্যানিং, উনি অনেক লম্বা খাতায় এটা একটা করে দেখালেন, কারণ উনি খুব ভালো মুডে ছিলেন ওই সময়। তো এখন দেখলাম, তো স্বাভাবিক অনেকেই আমাদের নেতা যখন এরকম বলছেন, আমার তো অসাধারণ লাগছে, অসাধারণ অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে। আমার বিশ্বাস করে আমার ওদিনকে পরে আবার একটু মনে হয়েছিল, আচ্ছা এই যে আমাদের নেতা যে ভবিষ্যৎ পরিকল্পনা, আগামী 5 বছরে কি হবে, আগামী 10 বছরে কি হবে, বাংলাদেশের ভূ রাজনীতি, তারপর আমাদের বঙ্গোপসাগর, এটা সেটা নিয়ে কিভাবে এই যে নদীর যে বালু, এই বালু উত্তোলন করার মধ্য দিয়ে কিভাবে নদী গভীরও করা যায়, আবার সেই বালু কাজে লাগানো যায়, মানে এই যে বহুমুখী নানান কর্মকাণ্ড, এগুলো যে উনি বললেন, এটা স্বপ্নের মতো মনে হলো। আসলে কি এইটা তো উনি নিশ্চয়ই আরও কারো কাছে শেয়ার করছেন, এটা তো প্রতিপক্ষ জেনে যাবে এবং তারা একটা চক্র, আমি তো তখন ছোট নেতা, এখনও ছোট নেতা, আমার বড় নেই, কিন্তু আমার মনেই কিন্তু প্রশ্ন আসছিল, একটু শঙ্কা জাগছিল যে এগুলো কি যদি আমাদের প্রতিপক্ষ জেনে যায়, তো তারা তো এটা সাংঘাতিকভাবে করবে। তো ঠিক তাই হয়েছে, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এইটা হলো, আপনি মানে আমি খুব নির্দ্বিধায় আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে যদি আপনার প্রতিপক্ষ বোঝে যে আপনি সামনে খুব ভালো কিছু নিয়ে আগাবেন, তাহলে আপনার উপর একটা ঝড় আসবে, আপনাকে থামাই দেওয়া হবে, আপনার কণ্ঠরোধ করা হবে, প্রয়োজন আপনাকে স্তব্ধ করে দেওয়া হবে। এটা তো তারেক রহমান সাহেবের ক্ষেত্রে হয়েছে, এটা প্রতিবেশী দেশ হয়েছে, বিভিন্ন বিদেশি এজেন্সিগুলো কাজ করছে, দেশের মধ্যে যারা
আহ, ষড়যন্ত্রকারী এবং যারা দেশটাকে আগাতে দিতে চায় না তারা করছে। এমনকি এটা দলের মধ্যেও তো আছে, এটা বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যেও আছে। আপনি দেখেন না যে দুইজন মিলে দল, পাঁচ ছোট্ট একটা দল, সেইখানেও ওই রাশেদ খান মেনন বা হাসান ওয়াকিনও তার বউরে ওয়াইফরে তারা এমপি বানায়। তো তেমনি বিএনপিদের মধ্যেও আছে, অন্যান্য দলও আছে, যে যদি বোঝে যে এই ছেলেটা তো সম্ভাবনাময়, এই ছেলেটা শিক্ষিত, ভালো, সৃজনশীল, তো তাকে কিভাবে ঠেকানো যায়, পলিটিক্স তাকে করা যায়, প্রতিদ্বন্দ্বী যদি আবার 2 বছর পরে না হয়ে যায় বা 20 বছর পরে হয়, এরকমের সুদূর প্রসারী চিন্তা আমাদের দেশের মানুষের মধ্যে একটু বেশি। আর আমাদের এই উপমহাদেশে যারা আমাদের দাবায় রাখতেছে তাদের মধ্যে প্রবলভাবে আছে, অর্থাৎ নিজে বড় হবে, নিজের কোয়ালিটি ডেভেলপ করাবে, নিজের গুণগত মান বাড়াবে, তার চাইতে আর একজনকে ছোট করে তাকে দাবায় রেখে নিজের বড়ত্ব প্রমাণ করার একটা অপচেষ্টা এই উপমহাদেশে আমরা সহ বেশি আছে। না ঠিক আছে, এখন কিন্তু বিষয়টা আসলে মূল টপিকসটা তো এটা ছিল না। আমার কথা হচ্ছে যে সব ঠিক আছে ভালো, কিন্তু বিএনপির নামে যে এই যে চাঁদাবাজি হচ্ছে, এই যে জমি দখল হচ্ছে, এই যে মানুষকে অত্যাচার করা হইতেছে, পত্রিকায় আসতেছে, প্রতিদিনই নিউজ হচ্ছে, তো এইগুলা বন্ধ করার ব্যাপারে আসলে বিএনপি আবার দলীয়ভাবে কাউকে কাউকে বহিষ্কারও করতেছে, এটা ঠিক। অনেক প্রায় 2000 নেতাকর্মীকে বিএনপি বহিষ্কার করছে। আমি বলতে চাইছি এই জিনিসগুলোকে যদি শক্তভাবে মানে প্রতিহত না করা হয়, তাহলে কি বিএনপির উপর থেকে মানুষের আস্থা একটু কমে যাবে না?